বিষয়ে আলোচনা থাকবে। আরও বিপাকে এবার বাংলাদেশ। একেবারে সঞ্চারী এবং আজকে আমি নিউজ রুম থেকে রয়েছি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে জিরো আওয়ার নিয়ে। বাংলাদেশের একের পর এক অদ্ভুত ঘটনা, হিন্দু নিধনের ঘটনায় যখন আন্তর্জাতিক মহল থেকে শুরু করে গোটা বিশ্বের কাছে মুখ পড়ছে বাংলাদেশের ক্রমশ চাপের মুখে, তখন আরও চাপে বাংলাদেশ। তার কারণ হচ্ছে বাংলাদেশের যে আবেদন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আবেদন সম্পূর্ণ খারিজ করে দিয়েছে আইসিসি। এবং শুধু তাই নয়, তারা যে আবেদন করেছিল এবং সেখানে আইসিসির তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে খেলতে হলে ভারতে এসেই খেলতে হবে, না হলে পড়তে হবে কঠিন শাস্তির মুখে। অর্থাৎ বিসিবির কোনো আবেদনকে গুরুত্বই দেওয়া হলো না, বরং আরও অনেকটা কোণঠাসা হলো বাংলাদেশের পরিস্থিতি। সঞ্চারী, একেবারে বিশ্বকাপ ম্যাচ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে, এবং না হলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে রীতিমতো সরানো যাবে না, খেলতে হলে ভারতেই খেলতে হবে। এবং কার্যত বলা যায় যে বাংলাদেশ আরও বিপাকে। বিসিবির এই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আইসিসির তরফ থেকে, এবং ভারত থেকে টি-20 বিশ্বকাপ সরানোর আবেদনকে খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ যেমনটাই শর্মিষ্ঠা তুমি জানাচ্ছিলে যে খেলতে যদি হয় তবে ভারতে এসেই খেলতে হবে। একদমই তাই। আর বিশ্বকাপে যে আসন্ন ম্যাচগুলো রয়েছে, যার মধ্যে ইডেনে দুটো ম্যাচ হওয়ার কথা রয়েছে, এবার ভারত থেকে অর্থাৎ সম্ভব স্বাভাবিকভাবে কলকাতা ইডেনে এই ম্যাচ সরানোর যে আবেদন অন্তত বিসিবির তরফ থেকে করা হয়েছিল, তাতে তারা প্রথমে ওয়েট করছিলেন, অপেক্ষা করছিলেন যে হয়তো বিসিবি কোনো রকম রেসপন্স পাবে। আইসিসিকে তারা যে চিঠি দিয়েছিল, কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরও আইসিসির তরফ থেকে কোনো উত্তর মিলছিল না। কিন্তু উত্তর যখন এলো, দেখা গেল যথেষ্ট বেশ কড়া চাপের মধ্যে বাংলাদেশ। এটাই এখন সব থেকে বড় বিষয়, খেলতে হলে সম্পূর্ণরূপে ভারতে এসেই খেলতে হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের কাছে আর কোনো রাস্তা সেইভাবে খোলা হয়তো থাকলো না। সঞ্চারী, চলো আমরা জিরো আওয়ারে একটু আলোচনায় যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অতিথিও প্রায় রেডি রয়েছেন, এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করব। ক্রীড়া বিশেষজ্ঞ দীপঙ্কর গুহ আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর দাস, জিরো আওয়ারে স্বাগত জানাই। আইসিসি সম্পূর্ণ বিসিবিকে একেবারে তাদের যে দাবি সেটাকে একেবারে পাত্তাই দিল না, বরং তারও হুঁশিয়ারি দিল যে যদি খেলতে হয় তাহলে ভারতে এসেই খেলতে হবে, অন্যথায় কঠিন শাস্তির মুখে পড়তে হবে। বাংলাদেশকে কতটা কড়া বার্তা, কিভাবে দেখছেন? শর্মিষ্ঠা, দেখো, যথেষ্ট কড়া বার্তা। তার কারণ হচ্ছে এটা আইসিসি টুর্নামেন্ট, আর বাংলাদেশ যখন জানাচ্ছে তার এক মাস পরে টুর্নামেন্টটা শুরু। এর আগেও কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবো না, বা পাকিস্তানের সাথে এমন একটা কোথাও খেলবো যেটাতে নিউট্রাল গ্রাউন্ড হবে, যেহেতু দু দেশের মধ্যে সম্পর্ক অতটা মধুর নয় এখন, তো সেটা কিন্তু 6 মাস আগে, অর্থাৎ টুর্নামেন্ট শুরুর 6 মাস আগে থেকেই এটা জানিয়ে দেওয়া হয়েছিল সরকারিভাবে। বাংলাদেশ কিন্তু সেই রাস্তায় হাঁটেনি। বাংলাদেশ কখন করলো? যখন তাদের একজন ক্রিকেটারকে কেকেআর আইপিএল হবে কখন? এপ্রিলে। সেই আইপিএল এর যে তারা নিয়েছিল সেটা তারা বাতিল করলো। অর্থাৎ কেকেআর বলে দিল যে আমরা বাংলাদেশি ক্রিকেটারকে এখন নিয়ে খেলাবো না, অর্থাৎ তার সাথে চুক্তি বন্ধ রইল। এই অবস্থায় কিন্তু বাংলাদেশ তখন তাদের রাজনৈতিক খেলা, যেটা পাকিস্তান খেলে থাকে, সেই রাস্তায় হাঁটলো। তারা কি বললো যে আজকে মুস্তাফিজকে যদি কেকেআর ভারতের নিরাপত্তার কারণে খেলাতে না চায়, তাহলে একটা গোটা দল কি করে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে ভারতে? বরঞ্চ তার চেয়ে আমাদের শ্রীলঙ্কায় দেওয়া হোক। এটা বলার অন্যতম কারণ হচ্ছে, তোমার খেয়াল আছে 1996-এও কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ভারত শ্রীলঙ্কা একসাথে করেছিল। তখনও এই শ্রীলঙ্কায় রাজনৈতিক বা বলতে পারো বিভিন্ন ধরনের ঘটনার জন্য বেশ অশান্ত ছিল। তো তখন অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খেলতে চায়নি। আইসিসি তখনও কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছিল। তখন তারা বলেছিল যে যদি না খেলো ভাই, তোমাদের পয়েন্ট কাটা যাবে। আমার মনে হয় এই ধরনের ভাবনা চিন্তা থেকেই আইসিসি এই সিদ্ধান্তটা নিয়েছে। শর্মিষ্ঠা, অবশ্যই আমাদের সঙ্গে দীপঙ্করদা, একটা প্রশ্ন রাখবো আপনার কাছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের এই যে ভারত বিরোধী যে মনোভাব, তা ইতিমধ্যে বিভিন্ন দিক দিয়ে মাথাচাড়া দিয়েছে। একের পর এক সেখানে হিন্দু নিধন হচ্ছে এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি অবগত। সেক্ষেত্রে এবার
খেলা মানে ক্রীড়া জগতের ওপর এবারে এফেক্ট ফেলছে, ক্রীড়ার জগতের ওপর এবার এইভাবে এফেক্ট পড়ছে, পরবর্তীতে এটা ঠিক কোন জায়গায় যেতে পারে, আরও কতটা সমস্যা হতে পারে সেই জায়গা থেকে, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশে? দেখো, একটা জিনিস সঞ্চারী বুঝতে হবে যে পাকিস্তানের সাথে আমাদের যে ধরনের সম্পর্ক, অর্থাৎ পাকিস্তানের থেকে আমাদের কেন্দ্রীয় সরকার বা কূটনৈতিক বা আমাদের যে গোয়েন্দা দপ্তর, তারা বিভিন্নভাবে জেনেছে ভারতে যত নাশকতামূলক ঘটনা ঘটেছিল তার পিছনে পাকিস্তানের মদত রয়েছে, এবং সেখানে উগ্রপন্থী যারা তাদেরকে মদত দেওয়া হয় এবং তারাই ভারতে বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা ঘটছে। দীপঙ্করদা, একটু সঙ্গে থাকা অনুরোধ করছি, আমরা আলোচনায় যাব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস স্যার, সকালেই কথা বলছিলাম যে যেভাবে অন্তত ফের হিন্দু নিধনের ঘটনা ঘটছে, আবারও এই ধরনের ঘটনা যখন হিন্দু নিধনের ঘটনা কোনো রকমভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না ইউনুস প্রশাসন, ক্রিকেট নিয়েও কিন্তু মুখ পুড়ল বিসিবির এবং পরিষ্কার চূড়ান্ত বার্তা আইসিসির। দুই দেশের মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক স্তরের এই সম্পর্ক কতটা তলানিতে চলে যাচ্ছে? দেখুন, দু দেশের মধ্যে যখন সম্পর্ক তলানিতে আসে তখন এই খেলা বা সাংস্কৃতিক কোনো ইভেন্ট আয়োজন করার মধ্য দিয়ে সম্পর্ক নর্মালাইজ হয়। এবং কলকাতা নাইট রাইডার্স দল থেকে মোস্তাফিজুর রহমানের নাম প্রত্যাহারের পরে দু দেশের মধ্যে চাপার মতো শুরু হয়েছে, কূটনৈতিক সমালোচনা ঝড় উঠেছে। এটা কেন করলো আমি জানি না, কিন্তু মানে বাংলাদেশ এর প্রত্যুত্তরে কি করেছে যে টি-20 বিশ্বকাপে তারা মানে ভারতে এসে খেলতে নারাজ, জানিয়েছিল আইসিসিকে। আইসিসি সাথে সাথে মানে জানিয়ে দিয়েছেন যে ভারতেই খেলতে হবে। অর্থাৎ এতে করে একটা ভারতের হয়তো জয় হলো, টেকনিক্যাল জয় হলো, কিন্তু যেটা মানে আমাদের মনে সামনে আসছে যে বাংলাদেশ ঠিক আছে সংখ্যালঘু নির্যাতন করছে, সেটা নিয়ে চাপে আছে, আন্তর্জাতিক দুনিয়া নিন্দে করছে, কিন্তু কোন একটা ক্রিকেটারকে এইভাবে কি বাদ দেওয়া যায়? ভারত ইতিমধ্যে মানে মানে পাকিস্তানের সাথে খেলা খেলেছে, মানে অপারেশন সিন্দুরের পরেও মানে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছে। সুতরাং এই ঘটনাটা আমরা যদি রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে ভাবি, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ওয়াইজ ডিসিশন হয়নি। একদিকে জয়শঙ্কর বাংলাদেশে গিয়ে খালেদা জিয়ার মৃত্যুর পরে শোক জ্ঞাপন করছেন, আবার অন্যদিকে এই ঘটনা, ফলে কোথাও একটা ব্যাপারটা কিন্তু স্ববিরোধী বলে মনে হচ্ছে আমার। আমি যদি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ভাবি, হ্যাঁ এটা ভারতীয় ভাবাবেগের কথা ভাবতে পারেন, কিন্তু দু দেশের মধ্যে সম্পর্ক, চায়নার সাথে যখন সম্পর্ক খারাপ হয়েছিল 60-এর দশকে, তখন পিং-পং ডিপ্লোমেসির মধ্যে সম্পর্ক মেরামত হয়েছে, মানে দু দেশের মধ্যে টেবিল টেনিস দলের আদান প্রদান হয়েছিল। সুতরাং সম্পর্ক তো নর্মালাইজ করতেই হবে। সেটা যদি সরকার তো G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না হয়, মানে গভর্নমেন্ট টু প্রাইভেট বা মানে পার্সোনাল ইনিশিয়েটিভের মাধ্যমে হয়, সেটা করতে হবে। এখন এই বিষয়টা কিন্তু খুব জটিল আকার ধারণ করেছে ইতিমধ্যে, কারণ হচ্ছে রাজনৈতিক পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে তো মতবিরোধ ছিলই, এখন ক্রীড়াঙ্গনেও কিন্তু এই মতবিরোধ গড়িয়েছে। কিন্তু আগামী দিনে আমার মনে হয় দু দেশের যদি ভেবেচিন্তে, আবেগের দ্বারা তাড়িত না হয়ে মানে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কারণ বাংলাদেশ আমাদের ইমিডিয়েট নেইবার, আমরা বাংলাদেশ যতই আমাদের বিরোধিতা করুক আমরা তাদের ফেলতে পারবো না, আমরা তো ব্যানিশ করে দিতে পারবো না। সুতরাং যেহেতু সেটা দেশটিকেই নিয়ে চলতে হবে, এটা দুতরফেই উচিত। মানে কিছু মতবিরোধ ভুলে বাংলাদেশকে এগিয়ে আসতে হবে, ইন্ডিয়াকে এগিয়ে আসতে হবে, যাতে সম্পর্ক নর্মালাইজ হয়। দেবাশিস দা, অনেক ধন্যবাদ জানাবো সুন্দর বিশ্লেষণের জন্য। আমি সঞ্চারী তোমার কাছে শুরু করছি, কিন্তু তার আগে আমি দীপঙ্করদাকে একটা প্রশ্ন রাখতে চাই। দীপঙ্করদা, যে বায়নাক্কাটা অন্তত ছিল বা যে আবেদনটা করা হচ্ছিল যে পাকিস্তানের মতো আমাদেরকে অন্য জায়গায় ম্যাচ দিতে হবে, শ্রীলঙ্কায় ম্যাচ দিতে হবে, ভারতে খেলতে যাব না, এই বায়নাক্কা তো আগেই বিসিসিআই ক্যান্সেল করেছিল, এবার আইসিসি। আপনি বলছিলেন যে এক্ষেত্রে যদি না আবেদনে সাড়া দেওয়া হয় বা না খেলে তারা, তাহলে পয়েন্ট কাটা হতে পারে, এরপর কি হতে পারে? আর্থিক জরিমানা হতে পারে, এটা নিয়েও কিন্তু আইসিসি পিছপা হবে বলে মনে হয় না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আইসিসি যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু ভারতীয়, এবং তিনি শুধু ভারতীয় নন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ। আমি যতটুকু যা খবর পেলাম তাতে এই যে আইসিসির কনফারেন্স মিটিংটা হয়েছে, আলোচনা হয়েছে, সেটা গতকাল বোম্বেতে বসেই হয়েছে, এবং বোম্বেতে এই মুহূর্তে জয় শাহ এখানেই রয়েছে। তিনি প্রথমে তাদের যে আইসিসি কাউন্সিল তাদের সাথে কথা বলেন, এবং সবটাই বলতে পারে এখনকার অনেক রকম সুবিধা আছে, যেরকম আমরাও বিভিন্ন স্থানে থেকে এই মুহূর্তে লাইভ করছি, তো সেই ধরনের আলোচনা হয়। এবং সেই আলোচনা প্রথমে আইসিসি নিজেদের মধ্যে আলোচনা করে, তারপরে আইসিসি বিসিবির সাথে আলোচনা করে। বিসিবিকে বোঝায় যে এই রকম অবস্থায় এত কম সময়ে এই ধরনের
শিডিউল চেঞ্জ করা অসম্ভব, কারণ এক তো লজিস্টিক্যাল আছে, দ্বিতীয়ত যারা টেলিকাস্ট রাইট কিনেছে তাদের একটা প্ল্যানিং থাকে, সেই অনুযায়ী তারা বিভিন্ন স্লটে বিজ্ঞাপন নেয়, তো এইগুলো তাদেরকে বোঝানো হয়। তা সত্ত্বেও তারা কিন্তু ঠিক কিছুতেই রাজি হয় না, এবং তখন বিসিবির সাথে আলোচনা ছেড়ে দিয়ে বিসিসিআইর সাথে আলোচনা সারে আইসিসি। এবং আমরা সকলেই জানি এই এখন বিসিসিআই এবং আইসিসি যিনি প্রধান বা আমাদের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এখন রাজনৈতিক বলতে পারো যে কিছুটা রাজনৈতিক ধারায় প্রভাবিত হয়ে চলে। না হলে মুস্তাফিজকে নিয়ে যা হলো সেটা কিন্তু ঠিক মেনে নেওয়া যায় না, কারণ এই ভারতীয় বোর্ডই কিন্তু তাকে একটা অকশন লিস্টে রেখেছিল। ভারতীয় বোর্ড যদি মনে করতো যে এবারে বাংলাদেশের কাউকে নিয়ে এই সমস্যার মধ্যে খেলানো যাবে না, তাহলে তারা লিস্টে রাখলো কেন? লিস্টেই যদি রাখলো তখন তাকে নিয়ে 3টে দল কিন্তু অকশনে গেল। আজকে 9,20,00,000 উঠেছে, কিন্তু দুটো বাকি দল তারাও এই অকশনে পার্টিসিপেট করতে করতে রেটটা বেড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি আজকে কেকেআর না নিয়ে দিল্লি লড়াই ছিল সেকেন্ড বেস্ট অফার নিয়ে, দিল্লিতে যদি মুস্তাফিজ যেত তাহলে কি হতো? তাহলে কি শাহরুখ খানের মতো ট্রোল করা হতো কাউকে, নাকি সংখ্যালঘু বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা ধর্মাবলম্বী তাদেরকে আক্রমণ করা হতো? আর বোর্ডের এই সিদ্ধান্ত আমার মনে হয়, যেটা দেবাশিস বাবু বলছিলেন, কোথাও একটু রাজনীতিক ঘেঁষা হয়ে গেছে। দীপঙ্কর দা, একটা প্রশ্ন রাখি আপনার কাছে, সেটা হচ্ছে যে বিশ্বকাপে বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ বাদ দিয়ে যে মূল পর্বের 4টি ম্যাচ রয়েছে তার মধ্যে যতদূর সম্ভব 3টি ম্যাচ কলকাতা এবং একটি শ্রীলঙ্কায় হওয়ার কথা। সুতরাং বাংলাদেশের তরফ থেকে যে বিরোধিতার সুর চড়ানো হচ্ছে, যে বিরোধিতা দেখানো হচ্ছে, তা কি এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি খুব যুক্তিসঙ্গত? না, দেখো, আমি বলবো যে এর অন্যতম কারণ কিন্তু একটা সিদ্ধান্ত। আইপিএলে 9,20,00,000 টাকায় বাংলাদেশে একমাত্র ক্রিকেটারকে কেকেআর কিনে নেওয়ার পর তার চুক্তি বাতিল করা। সেখানে কি বলা হলো যে বিসিসিআই মনে করছে বাংলাদেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে এই ক্রিকেটারের নিরাপত্তার ব্যাপারে বিসিসিআই ভারতীয় সরকারের বলা যায় যে মুখপাত্র হয়ে সেই ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত কোনো বলা যায় যে স্থিরতা দিতে পারছে না। তাহলে ইস্যুটা দাঁড়ালো যে নিরাপত্তার সমস্যা রয়েছে, তাই মুস্তাফিজকে কেকেআর আর দলে রাখতে পারছে না। এবার সমস্যাটা এই দিকে মোড় নিতেই বাংলাদেশ কিন্তু রাজনৈতিকভাবে যে জায়গায় দাঁড়িয়ে, তাদের আমরা সকলেই জানি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। তারা বারবার দরবার করছে পাকিস্তানে যারা এখন শাসক গোষ্ঠী, যে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক। ভারত এটা কূটনৈতিক একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছে, পররাষ্ট্র নীতিরও ব্যাপার আছে, তো তাতে তারা এখনো কিন্তু এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেনি। বাংলাদেশ কিন্তু সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। তারা বলছে একটা প্লেয়ারের নিরাপত্তা যে দেশ দিতে পারে না, তারা বিশ্বকাপ আয়োজন করবে, তারা এতগুলো টিমের সাপোর্ট স্টাফ সমেত গোটা একটা প্রায় 25 থেকে 30 জনের দলের কি নিরাপত্তা দেবে? এবং শুধু তাই নয়, তারা আরেকটা বাড়তি কথা বলেছে। তারা বলেছে যে আমাদের থেকে যারা ভিসা মঞ্জুর হয়েছে, যারা খেলা দেখার জন্য ভারতে যাচ্ছেন, তাদের নিরাপত্তা কি হবে? যে সাংবাদিকরা ওখানে টুর্নামেন্ট কভার করতে যাবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা কি হবে? এই পরিস্থিতিতে আইসিসির টেবিলে কিন্তু ইস্যুটা অনেক বড় হয়ে দেখা দিয়েছে। এটা ঘটনা যে রাজনৈতিক একটি সিদ্ধান্তের ফলে আজকে গোটা ক্রিকেট দুনিয়া একটা বড় আশঙ্কার মুখে, যে ভাগ হতে চলেছে এশিয়ার ভোট। একবারে দীপঙ্কর দা, এই যে রাজনৈতিক সিদ্ধান্তের জন্যই এই পরিস্থিতি আপনি বলছেন, সেক্ষেত্রে মঙ্গলবার বাংলাদেশের সচিবালয়ের উপদেষ্টা তিনিও বলছেন যে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভেতরে চলে এসেছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সত্যি কি এটা রাজনৈতিক বিষয়ের ভেতরেই চলে এসেছে? একেবারেই এসছে। তাই তুমি যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো,
বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা কত মাস আগে শুরু হয়েছে। আমরা যদি একটু পিছন দিকে তাকাই, দেখবো যে গত 5-6 মাস ধরে এই সমস্যা চলছে। তাহলে আমরা যখন আবুধাবিতে এই অকশন করলাম, সেটা 1 মাস আগেও নয়। তাহলে আমাদের কাছে যখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে যখন অকশন লিস্ট তৈরি হলো, সেই লিস্টে কেন বাংলাদেশের একজন ক্রিকেটারের নাম রাখা হলো? যদি রাখাও হয়ে থাকে, যেভাবে আমি জানি আইপিএল এ অকশন হয়, তাতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ওপর বিসিসিআই কন্ট্রোল থাকে, সরকারিভাবে থাকে না, বেসরকারিভাবে থাকে। তারা বলতেই পারতো বাংলাদেশের ক্রিকেটারকে নেবেন না, তাহলে আমাদের এই নিরাপত্তার অসুবিধা আছে, বা কূটনৈতিক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা আছে। সেটা কেন হলো না? আজকে হঠাৎ বোর্ড সচিব মিস্টার সাইকিয়া, তার রাজনৈতিক অবস্থান আমরা সকলেই জানি। তিনি আসামে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, যার জন্য তার বোর্ড সচিব হওয়াটা খুব সহজ হয়েছিল। তো তিনি যে কখন ওই কথাটা বলছেন, তার মানে এটাই বোঝা যায় যে যেখানে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই ধরনের কথা বিসিসিআইকে দিয়ে বলানোর প্ল্যানিং হয়েছে বলেই হলো। তো এক্ষেত্রে একটা ঘটনা রাজনৈতিক কারণেই আজকে এই জায়গায় মন নিয়েছে। একেবারে বেশ। দীপঙ্কর দা, আপাতত ধন্যবাদ আপনাকে আজকে আমাদের জিরো আওয়ারে থাকার জন্য। এই মুহূর্তে ধন্যবাদ দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহ। একদমই তাই সঞ্চারী, এবং সব থেকে বড় কথা, এবার কিন্তু বাংলাদেশকে চূড়ান্ত বার্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যে আবেদন করেছিল আইসিসির কাছে, সেই আবেদন হলো খারিজ। এবং খেলতে হলে টি-20-তে বিশ্বকাপে, সেখানে ভারতে সেই খেলতে হবে বাংলাদেশকে। এখন বিসিবি কি করবে তার কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি, কিন্তু আমরা প্রতিক্রিয়া পেয়েছিলাম আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। এর ব্যাখ্যা: মানে শুধু স্পোর্টস না, স্পোর্টস হচ্ছে কালচারাল ডিপ্লোমেসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং যখন একটা দেশ তার স্পোর্টসকে লেজিটিমেসি দেয়, তার মানে তার এন্টায়ার ডিপ্লোমেসিটাকে সে সাপোর্ট করে। এইটাকে কাউন্টার করার জন্য যেটা প্রয়োজনীয়, সেটা হচ্ছে একটা কাউন্টার ফয়েলিং করা। এই কাউন্টার ফয়েলিং এর জন্যই আজকে এই বিসিসিআই এর ডিসিশনটাকে আইসিসি নাকচ করলো, এবং এই নাকচ করার মধ্যেই আইসিসি যেটা বুঝিয়ে দিল যে এই ধরনের অসভ্যতা এবং এই ধরনের যে বর্বরতা চলছে বাংলাদেশের, সেটাকে কোনোভাবেই আইসিসি মানে সাপোর্ট করে না, এবং এটাকে ইলেজিটিমেট বলে মনে করে। সঞ্চারী, আমরা যখন এই ক্রিকেট মহলে সাড়া ফেলে দিয়েছে এই বিষয়, এবার যখন এই নিয়ে কথা বলছি, তখন আমরা সকালে আরো একটা আপডেট পেয়েছি। বাংলাদেশে ক্রমশ লাগাতার হিন্দু নিধন চলছে, এবং শুধু তাই নয়, যে ঘটনার সূত্রপাত হয়েছিল দীপু চন্দ্র দাসের, এই ঘটনার পর আবারও মিঠুন সরকার নামে এক ব্যক্তি, যাকে চোর সন্দেহে ধাওয়া করলো উন্মত্ত জনতা, এবং কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচানোর জন্য একটি খালে গিয়ে ঝাঁপ দিলেন এই মিঠুন, এবং খালের জলে ডুবে মৃত্যু ঘটল মিঠুন সরকারের। প্রশ্ন উঠছে একের পর এক ঘটনা, এখনো পর্যন্ত এই নিয়ে 19 দিন ধরে একের পর এক হিন্দু নিধন, হিন্দু হত্যার ঘটনা ক্রমশ বাড়ছে, যে ঘটনা রাশ টানতে ব্যর্থ ইউনুস প্রশাসন। সঞ্চারী, একেবারেই। সুতরাং যেভাবে বাংলাদেশের তরফ থেকে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে, ঠিক একইভাবে পাশাপাশি দেখা যাচ্ছে হিন্দু নিধন একের পর এক লাগাতার হয়ে চলেছে বাংলাদেশে। এবং এরপর এই যে মিঠুন সরকারের বাংলাদেশের নগাঁওয়ের মহাদেবপুরের ঘটনা হয়েছে এটি, এবং 19 দিনে 7টি হিন্দু হত্যা দেখা গেল বাংলাদেশে। এবং যেমনটাই শর্মিষ্ঠা তুমি জানাচ্ছিলে যে রীতিমতো প্রাণ বাঁচাতে খালের জলে ডুব দিয়েছিলেন, কিন্তু সেখানে সেই খালের জলে ডুবেই মৃত্যু হলো। সুতরাং যে পরিস্থিতি আস্তে আস্তে বাংলাদেশে তৈরি হচ্ছে, সেখানে কোনো রকমভাবে এই যে ভয়ঙ্কর অবস্থা, সেই অবস্থার লাগাম টানা যে আদতেও তাদের কোনো ইচ্ছা আছে বলে, সদিচ্ছা আছে বলে, তা কখনোই মনে হচ্ছে না ইউনুস প্রশাসনের। যে ছবি আপনারা দেখছেন, যে ছবি, একাধিক ছবি আপনারা যে উইন্ডোগুলো দেখছেন, সেখানেই একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। কিন্তু বাংলাদেশ থেকে একাধিক মৃত্যুর খবর সামনে এসছে। প্রাণতোষ কর্মকার, পাশে দীপচন্দ্র দাস, পিন্টু আকন্দ, অমৃত মণ্ডল, রাজেন্দ্র বিশ্বাস, খোকন চন্দ্র দাস, রানা প্রতাপ বৈরাগী, শরৎ মণি, একাধিক যে সমস্ত মানুষ, তাদের এই ছবি আপনারা সামনে দেখছেন। এবং এইভাবেই একের পর এক হিন্দু হত্যা জারি রয়েছে বাংলাদেশে। একেবারেই সঞ্চারী, যে ঘটনার সূত্রপাত হয়েছিল, তোমার মনে থাকবে যে রোমহর্ষক ঘটনা সামনে এসেছিল দীপু চন্দ্র দাস। দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে কিন্তু এই রাজ্যে, শহর কলকাতা, বাংলাদেশ উপ হাই কমিশনের দপ্তরের সামনেও একাধিক রাজনৈতিক দলেরও বিক্ষোভ দেখা গিয়েছে।
একদমই একদমই সেই ছবিও আমরা দেখেছি।